গত ক্লাসে এই কথাগুলো বলছি। একটা সেন্টেন্স বা ইংলিশে কোনো বাক্য তৈরি করতে গেলে আমাদের এই পার্টিকুলার স্ট্রাকচারটা মেনটেন করতে হয়। এরপর কিভাবে একটা সেন্টেন্স গঠিত হয়, ফার্স্টে সাবজেক্ট থাকে এবং সাবজেক্ট গুলো নির্দিষ্ট একটা সার্কেলের ভিতর থাকে। আই, উই, ইউ, হি, সি, দে, ইট, রহিম, করিম, এর বাইরে আর কিছু, সরি, মানে আই, উই, ইউ, হি, সি, দে, রহিম, করিম, এর বাইরে আর কিছু না। এগুলো হচ্ছে মূলত সাবজেক্ট। এরপরে হচ্ছে আমাদের ভার্ব বসে। এটা বলছিলাম যে ভার্ব হচ্ছে একটা সেন্টেন্স বা বাক্যের প্রাণ, হার্ট। আই মিন উইদাউট ভার্ব ইউ ক্যান নট be able to make any kinds of English sentences. Verb is a word that denotes being, having or doing something. ভার্ব এমন একটা শব্দ যা কোনো কিছু করা, হওয়া, থাকা, খাওয়া এগুলো বোঝায়। সাবজেক্টের পর যদি ভার্বটা আপনি পাশাপাশি বসাতে পারেন, বাকি যে অংশটা আছে সেটা অটোমেটিক্যালি চলে আসে বা সিচুয়েশন অনুযায়ী হয়ে যায়। এই কথাগুলো লাস্ট ক্লাসে আমি আপনাদেরকে বলছিলাম। এবং কি বলছি যে ভার্বের বিভিন্ন ফর্ম থাকে যেটাকে বলা হয় কনজুগেশন অফ ভার্ব। যেমন V1 বা প্রেজেন্ট ফর্ম, V2 বা পাস্ট ফর্ম, V3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম, V4 প্রেজেন্ট পার্টিসিপল, V5 থার্ড পারসন। ইট, এট, ইটেন, ইটিং, ইটস, এইভাবে প্রত্যেকটা ভার্বেরই ফর্ম থাকে। এই ফর্মগুলো আমাকে জানতে হয়। কেন জানতে হয়, কি বলছিলাম আমি, যে আমরা ইংলিশে কথা বলবো, তাই না? আমরা স্পোকেন ইংলিশ শিখছি বা আপনি ফ্রি হ্যান্ড রাইটিং শেখেন, হোয়াট এভার। কথা বলতে গেলে মূলত আমাদের সময়ের পরিবর্তন করতে হয়। when you are going to communicate with others person, or you're going to make a conversation with someone or foreigner, you need to change your time sense. So how can you change your actual time? You can change it by changing the forms of verb according to correct structure of tense. অর্থাৎ কথা বলতে গেলে সময়ের পরিবর্তন করতে হয়। আমি ইংলিশে কথা বলতে পারি না কেন, আমি স্পোকেন ইংলিশ শিখবো, ইংলিশ শেখার চেষ্টা করতেছি, বিভিন্ন জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি, তারপরেও পারছি না বা হচ্ছে না। এর কারণটা কি? কারণটা হচ্ছে, দেখেন, সময়ের পরিবর্তন আমরা করতে পারি না। মানেটা কি? মানেটা হচ্ছে, আমি যখন একজনের সাথে কনভারসেশন করছি বা কমিউনিকেশন করছি, বিভিন্ন টাইমে কথা বলছি, এই টাইমের পরিবর্তনের জন্য মূলত আমরা টেন্স শিখে থাকি। আমরা জানি টেন্স মানে সময় বা কাল। এবং যারা ইংলিশ চর্চা করতে আসে, প্র্যাকটিস করতে আসে, শিখতে আসে, টেন্স শেখার চেষ্টা করে সবার আগে। কারণ আমরা অনেকেই জানি এটা ইম্পর্টেন্ট একটা টপিক, কম্পালসারি একটা টপিক, এটা আমাদের লাগবে। এখন এই টেন্সটা মূলত প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, তিন প্রকার টেন্স ইংলিশ ল্যাঙ্গুয়েজে আছে। প্রত্যেকটা টেন্সের বা চারটা করে পার্ট আছে বা ক্লাসিফিকেশন আছে। টোটাল টেন্সের স্ট্রাকচার হচ্ছে টোটাল 3 4 12টা। অর্থাৎ 12টা স্ট্রাকচার সম্পর্কে যদি ক্লিয়ার কনসেপ্ট থাকে, তাহলে আপনার বেনিফিটটা কি? আপনি 12 ধরনের সেন্টেন্স বা বাক্য তৈরি করতে পারবেন। একটা পার্টিকুলার ভার্বকে 12টা ওয়েতে, 12 ভাবে, 12 দিকে নিতে বা বলতে পারবেন। অর্থাৎ আপনার কাজ হচ্ছে এখানে মূলত এটাই। আমরা স্পোকেন ইংলিশ পারি না, কথার পরিবর্তন করতে পারি না, সময়ের পরিবর্তন করতে পারি না। এই পরিবর্তনটা করতে হয় ভার্বের ফর্মের পরিবর্তনের মাধ্যমে, টেন্সের স্ট্রাকচার মেনটেন করে। অর্থাৎ 12টা টেন্সের স্ট্রাকচার হচ্ছে মূলত 12টা জায়গায় ভার্বের পরিবর্তন। কোথাও ভার্বের প্রেজেন্ট ফর্ম, কোথাও পাস্ট ফর্ম, কোথাও পাস্ট পার্টিসিপল, কোথাও প্রেজেন্ট পার্টিসিপল। এই পরিবর্তনের মাধ্যমেই আমাদের সময়ের পরিবর্তন হয়। অর্থাৎ এই যে বাক্যগুলো লিখছি যে আমি ভাত খাই, আমরা ফুটবল খেলি, তুমি কাজ করো, সে গাড়ি চালায়, অ্যাজ ইউজুয়াল কেউ কোনো কাজ করে, এই সবগুলো সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন আপনি যখন কারোর সঙ্গে কমিউনিকেশন করতে যাবেন বা কনভারসেশন করতে যাবেন, কথাগুলো মনোযোগ দিয়ে বোঝেন। একটা স্টেবল পজিশনে কথাকে রেখে তো আপনি এগোতে পারবেন না। আপনাকে চেঞ্জ করতে হবে যে আপনি কি ভাত খেয়েছেন? না আমি খাইনি। তুমি কি এখন ফুটবল খেলতে যাচ্ছ? না আমি যাইনি, আমি একটু পরে যাব। এই যে খাইনি, যাইনি, যাব, খাবো, খেলেছি না খেলিনি, খেলতেছি, খেলতেছিলাম, অর্থাৎ এই যে সময়ের পরিবর্তন, এই সময়ের পরিবর্তনের জন্য টেন্স শিখি। বা টেন্স হচ্ছে মূলত ভার্বের ফর্মের চেঞ্জ। মূলত এইখানে যেমন দুইজন ব্যক্তির ভিতরে একটা কনভারসেশন হচ্ছে। এ বি কে বলছে, হ্যাভ ইউ ইটেন রাইস অ্যাট নাইট, অর্থাৎ তুমি কি রাতে ভাত খেয়েছো? হ্যাভ ইউ ইটেন রাইস অ্যাট নাইট, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা সেন্টেন্স। তুমি কি রাতে ভাত খেয়েছো, রিসেন্টলি কোনো একটা কাজ সম্পন্ন হয়েছে বোঝাতে এই স্ট্রাকচারটি ব্যবহৃত হয়। বি বলছে, আই হ্যাভ নট ইটেন রাইস অ্যাট নাইট, আর ইউ ইটিং রাইস নাও,
আর ইউ ইটিং রাইস নাও, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, যে তুমি কি এখন সরি ভাত স্যার, খাচ্ছ, ইংলিশগুলি কি দেওয়া যাবে আমাকে, বা ইংলিশগুলি? মিউট রাখেন, সবকিছুই পাবেন। তুমি কি এখন, কি বলছে, আর ইউ ইটিং রাইস নাও, অর্থাৎ এর অর্থটা কি, যে তুমি কি এখন খাইতেছো, তুমি কি এখন খাইতেছো। অর্থাৎ এটা কোন টেন্স, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা সেন্টেন্স। এবার এ বলছে আই অ্যাট রাইস ইন দ্য মর্নিং, আই উইল নট ইট নাও। আই অ্যাট রাইস ইন দ্য মর্নিং, আই উইল নট ইট নাও, অর্থাৎ আমি সকালে খেয়েছিলাম, আমি এখন খাবো না। গুলো না দিলে ভালো হয়। আমি সকালে খেয়েছিলাম, আমি এখন খাবো না। তার মানে কি হচ্ছে, বিষয়টা বোঝার চেষ্টা করেন, ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। এই সেন্টেন্স গুলোতে আমি জাস্ট একটাই ভার্ব ব্যবহার করছি, প্রত্যেকটা সেন্টেন্সে আমি একটা কমন ভার্ব ব্যবহার করছি। সেই ভার্বটা কি, ইট। ইট মানে আমরা কি জানি, খাওয়া। কিন্তু যখন এই ইট শব্দটা দিয়ে আমরা বাক্য তৈরি করতে যাচ্ছি বা সেন্টেন্স তৈরি করতে যাচ্ছি, তখন ইটই কোথাও বলছি না। আমি বলছি ইটেন, আমি বলছি ইটিং, আমি বলছি এট, আমি বলছি উইল ইট বা উইল নট ইট। ক্যান ইউ ইমাজিন অ্যাবাউট দিস ম্যাটার? হোয়াই কান্ট উই লার্ন ইংলিশ? The main reason is we cannot change the form of verb according to our time. When you are going to communicate with other person, you are using different kinds of time in your own mother tongue. But when you are converting these kinds of sentences in English, when you are going to translate these sentences in English, you don't know that what kinds of forms of verb will I put here. That is the main barrier behind learning English. If you can overcome from this problem, if you can instantly put the actual form of verb according to your time, you will be able to expert and fluent in English within very short time. But if you don't have concept about these forms, you will not be able to expert within short time. So that is the main things. You're learning spoken English, and I have already mentioned the main barrier of this language. Have you understood what you have to do? বুঝতে পারছেন যে আমাকে ফোকাসটা কোথায় করতে হবে, কি শিখতে হবে, কি করতে হবে। স্পোকেন ইংলিশটা মূলত কি, মূলত কি, ভার্বের ফর্মেট চেঞ্জ। ভার্বের ফর্মেট পরিবর্তনের মাধ্যমে কথার পরিবর্তন হয়। আমরা বিভিন্ন কনভারসেশনে বিভিন্ন টাইমে একজনের সাথে একজন কথা বলি, এই কথাগুলো যখন ইংলিশে বলতে যাই, সেই টাইম অনুযায়ী যে পরিবর্তনটা ভার্বের, সেটা আমরা করতে পারি না বা নিয়ে আসতে পারি না। এটা না পারার কারণেই আমরা ইংলিশে ব্যর্থ, এই ছাড়া আর কিছুই না। এখন এখানে আমি বলছিলাম যে এই পরিবর্তনটা কিভাবে হয়। ইংলিশ ল্যাঙ্গুয়েজে 12টা টেন্স আছে। 12টা টেন্স মানে, দেখেন এই প্রত্যেকটা সেন্টেন্স সাবজেক্ট কিন্তু হি 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 হি, অবজেক্ট এ কার এ কার এ কার এ কার এ কার। পরিবর্তন কোথায়, ভিতরে ভার্বের ফর্মে, কোথাও ড্রাইভস, কোথাও ড্রোভ, কোথাও উইল ড্রাইভ, কোথাও ইজ ড্রাইভিং, কোথাও ওয়াজ ড্রাইভিং। এইভাবেই সময় বা কালের বা বাক্যের অর্থের পরিবর্তন হচ্ছে। তো এরকম ভাবে টোটাল 12টার স্ট্রাকচার আছে টেন্সে। অর্থাৎ একটা কথাকে 12 ভাবে পরিবর্তন করা যাবে যদি টেন্স জানা থাকে। বাট এই 12টা টেন্স আপনার মনের ভাব প্রকাশের জন্য যথেষ্ট নয়। মনের হোল সেন্স বা থটটাকে ডিটেলসে প্রকাশ করতে হলে, এক্সপ্রেস করতে গেলে, এই টেন্সের পাশাপাশি আপনার যেটা শিখতে হবে, মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার, যেটা আপনার এই মনের ভাবটাকে আরো বেশি ব্রড করবে, ইনক্রিজ করবে, ইনক্রিজ করবে, ব্রড করবে। অর্থাৎ আপনার যে কোনো এক্সপ্রেশনকে প্রকাশ করতে সক্ষম হবে, এক্সপ্রেস করতে সক্ষম হবে। কি, মডাল এবং সেমি মডাল ভার্বের ব্যবহার। অর্থাৎ দেখেন, হি ড্রাইভস আ কার, অর্থ কি, সে একটা গাড়ি চালায়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা অ্যাজ ইউজুয়াল কেউ কোনো কাজ করে। হি ড্রোভ আ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। হি উইল ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাবে। হি ইজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছে। হি ওয়াজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছিল। হি উইল বি ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাতে থাকবে। হি হ্যাজ ড্রিভেন এ কার,
সে একটা গাড়ি চালিয়েছে। হি হ্যাড ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। হি উইল হ্যাভ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়ে থাকবে। হি হ্যাজ বিন ড্রাইভিং আ কার সিন্স মর্নিং, সে সকাল থেকে একটা গাড়ি চালাচ্ছে। অর্থাৎ ড্রাইভ মানে আমরা জানি চালানো। এই চালানো কথাটাকে বিভিন্ন ওয়েতে, বিভিন্ন সময়, বিভিন্ন টাইমে আমি পরিবর্তন করছি কিভাবে? ভার্বের ফর্মের পরিবর্তনের মাধ্যমে, বিভিন্ন টেন্স ব্যবহার করে। কিন্তু এই টেন্স সব টাইম প্রকাশ করতে সক্ষম নয়। আমি যদি আপনাকে বলি সে গাড়ি চালাইতো, আপনি এই সেন্টেন্স গুলোর ভিতরে কোনটাকে বলবেন যে সে গাড়ি চালাইতো? এইটা দিয়ে হবে? কি ড্রোভ এ কার? না, এর মানে সে গাড়ি চালিয়েছিল, মানে চালানো হয়ে গেছে, একটা কাজ করেছে। কিন্তু আমি বলছি সে চালাতো, মানে পাস্ট একটা হ্যাবিট। এটা আপনি কোনো টেন্স দিয়ে বলতে পারছেন না। এর জন্য আপনাকে মডাল বা সেমি মডাল ভার্বের ব্যবহার করতে হবে। যেমন হি উড ড্রাইভ এ কার অর হি ইউজ টু ড্রাইভ আ কার, এর মানে হচ্ছে সে গাড়ি চালাতো। তার আজ গাড়ি চালানোর কথা আছে, তাকে এই গাড়িটা চালাতে হবে, তাকে প্রতিদিন গাড়িটা চালাতে হতো। এই যে কথাগুলো বলছি, তার গাড়ি চালানোর কথা আছে, তাকে গাড়ি চালাতে হবে, তাকে গাড়ি চালাতে হতো, এগুলো কিন্তু আপনি কোনো টেন্স দিয়ে বলতে পারবেন না। এই কথাগুলো যখন আপনি বলবেন, এটা আমাদের ডে টু ডে লাইফের বিভিন্ন কনভারসেশনে বলতে হয়, বাংলায় আমরা বলি, বাট ফর ল্যাক অফ প্র্যাকটিসিং উই ক্যান নট স্পিক ইন ইংলিশ। সো বাংলায় আমরা বলি, ইংলিশে পারি না। তাহলে কি করতে হবে? এই মডাল এবং সেমি মডাল ভার্বের ব্যবহার শিখতে হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে 12টা টেন্স, এই 12টা টেন্স দিয়ে মনের সব ভাব প্রকাশ করা যায় না। এইটা ছাড়া প্রায় 18টার মতো মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্ব আছে। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড টু, ডেয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, অ্যাম টু, ইজ টু, আর টু, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, সাপোজ টু, গোয়িং টু, এগুলোকে মডাল বা সেমি মডাল ভার্ব বলে। এগুলো যদি জানা থাকে আপনি 18 ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবেন। অর্থাৎ একটা পার্টিকুলার ভার্বকে 18টা ওয়েতে, 18 ভাবে, 18 দিকে নিতে পারবেন বা বলতে পারবেন। যদি এইটা সম্পর্কে আপনার ক্লিয়ার কনসেপ্ট থাকে, তাহলে হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বেঙ্গলি, ইউ উইল বি এবল টু কনভার্ট ইট ইন ইংলিশ, ইউ উইল বি এবল টু ট্রান্সলেট ইট ইন ইংলিশ। আমি কিন্তু ল্যাঙ্গুয়েজের শুরু থেকে কথা বলছি, যারা একদমই দুর্বল, যারা একদম পারেন না, বোঝার চেষ্টা করেন আমাদের প্রবলেমটা কোথায় হয়, কেন আমরা ইংরেজিতে কথা বলতে পারি না, কি করতে হবে, কোন জিনিসটা শিখতে হবে। টেন্স আপনারা অ্যাজ ইউজুয়াল অনেকেই শিখছেন, পারেন, বোঝেন। আহ আজকে আমার অনেকগুলো বই গিয়েছে, আপনারা হয়তো অর্ডার করেছেন, আপনাদের ভিতর থেকে অর্ডার করছেন। তো এই বইটা, আমার লেখা বইটা যাদের কাছে আছে, বা আমি ইন্ডিভিজুয়াল ফাইলও দিয়ে দিই, তো এর ভিতরে টেন্সের চ্যাপ্টার গুলো সুন্দরভাবে সাজানো আছে, ছক আকারে, টেবিল আকারে দেওয়া আছে, সবকিছুই। এখন আমি মেইনলি ফোকাস করি, আপনারা প্রত্যেকেই জানেন, বারবার একটা কথা বলে আসছি, প্র্যাকটিক্যাল জায়গার উপরে। অর্থাৎ উই হ্যাভ টু লার্ন ইংলিশ প্র্যাকটিক্যালি অ্যান্ড ন্যাচারালি। অর্থাৎ উই হ্যাভ টু প্র্যাকটিস প্র্যাকটিক্যাল কনভারসেশন, presentation. We have to speak a lot on different kinds of certain topic, as well as we have to solve some writing tasks. ইভেন রিডিং স্টোরিও আছে যেগুলো প্র্যাকটিস করিয়ে থাকি। প্র্যাকটিক্যাল জায়গাটাতে মুভ করতে হবে। কখনো ছোট ছোট রুলস, স্ট্রাকচার, গ্রামার পড়ে ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করা যায় না, এটাতে কনফিউশন বেশি ক্রিয়েট হয়। হ্যাঁ, আমরা প্র্যাকটিক্যাল জায়গাটাতে মুভ করার জন্য যতটুকু লাগবে ততটুকুই আমরা দেখব। যেমন আমি যেটার কথা বলছি, গত ক্লাসে আমি কিন্তু এই দুইটা ভার্ব নিয়ে ডিটেলসে কথা বলছিলাম, যে উড এবং ইউজ টু, মানে মেইনলি ইউজ টু ভার্বের ব্যবহারটা দেখাইছিলাম। এটারও সেম মিনিং দেয়, বাট এটার আলাদা একটা ব্যবহার আছে, আমি বলবো, সেটা সমস্যা নাই। কিন্তু দেখেন, এই যে 12টা টেন্স যে ধরনের টাইম আমাকে দিচ্ছে, এই 12টা টেন্সে মেইন ভার্বের ফর্মের চেঞ্জ হয়। কোথাও ড্রাইভস, কোথাও ড্রোপ, কোথাও উইল ড্রাইভ, ইজ ড্রাইভিং, বা ড্রিভেন। কিন্তু যখন মডাল ভার্ব দিয়ে সেন্টেন্স তৈরি করতে হয়, বা সেমি মডাল, মেইন ভার্বের ফর্মেট চেঞ্জ হয় না। এটা আমি বলছি যে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এদের পরে V1 বা ভার্বের একদম বেস ফর্মটা বসে। কখনোই ভার্বের সাথে এস, ইএস, ডি, ইডি, আইএন যেগুলো বসে না। যেমন হি ক্যান ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারে। হি কুড ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারতো। হি শুড ড্রাইভ আ কার, তার গাড়ি চালানো উচিত। হি উড ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতো। হি ইউজ টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে অভ্যস্ত ছিল। অর্থাৎ এখন এই যে কথাগুলো বলছি, এগুলো কোনো টেন্স দিয়ে বলা যায় না। হি মে ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতেও পারে, পসিবিলিটি অর্থে বোঝায়।
হি মাইট ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতেও পারতো। হি নিডস টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানো দরকার বা প্রয়োজন। হি ডেয়ার্স টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালানোর সাহস করে বা সাহস দেখায়। সো এইগুলো হচ্ছে মূলত মডাল ভার্বের ব্যবহার। কিন্তু এই প্রত্যেকটা টেন্স বলেন, মডাল বলেন, সেমি মডাল বলেন, এদের ডিটেলস ব্যবহার আছে। এদের শুধু এইভাবে শিখে রাখলে হবে না, এদেরকে আবার ট্রান্সফর্ম করা শিখতে হবে। নেগেটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, ডাবল ইংলিশ ওয়ার্ড যুক্ত নেগেটিভ ইন্টারোগেটিভ। তো টেন্স বা মডাল সম্পর্কে আপনাদের অনেকেরই ধারণা আছে, এই সেমি মডালটা অনেকেই জানেন না বা ভালোভাবে বোঝেন না। আমি টেন্স মডেল নিয়ে আলোচনা করব, বাট এখন না। যারা জানেন তো ভালো, যারা জানেন না টেনশনের কোনো কারণ নেই। আমি তো অনেকবার আলোচনা করেছি, আগেও দেখিয়েছি। আপনারা আগেও আমার যারা অন্যান্য ক্লাসগুলোতে ছিলেন, ফ্রি ক্লাসও করেছেন এর আগেও। সো এই টেন্স মডেল সেমি মডেলের সাথে আমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে প্যাসিভ ভয়েসের ব্যবহার শেখা। তো যখন এই প্যাসিভের উপর আমি ক্লাস নিব, সম্ভবত নেক্সট ক্লাসটাই নিব বা তার পরের ক্লাস, তখন এই জায়গাটা আমি একদম ক্লিয়ার করে দিব। কারণ প্যাসিভ শিখতে গেলে আবার টেন্স সম্পর্কে ভালো কনসেপ্ট থাকা লাগে। তো যাদের আছে তা সেটা তো ভালো, যাদের নেই সেটা আমি দেখাবো। বাট আজকে আমি যেটা নিয়ে কথা বলবো ইন ডিটেলসে, সেটা হচ্ছে এই যে ভার্বগুলো আপনারা দেখছেন না, ইজ টু, ওয়াজ টু, সাপোজ টু, ওয়াজ সাপোজ টু, হ্যাঁ, গোয়িং টু, হ্যাজ টু, হ্যাড টু, হ্যাড বেটার, উড লাইক টু, এইগুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে একটু আলোচনা করব। কারণ এই সহজ জায়গাগুলো আমরা আগে একটু ক্লিয়ার করে আসলে আমাদের ল্যাঙ্গুয়েজটা শেখা অনেক সহজ হবে, অনেক ইজি হবে। এরপরে যখন প্যাসিভ নিয়ে আলোচনা করব, তখন আমি উপরের এইগুলো নিয়ে কথা বলবো। কারণ এই যে প্রত্যেকটা স্ট্রাকচার, টেন্স, মডাল, সেমি মডাল, এদের আবার একটা রিভার্স স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে প্যাসিভ। বিশেষ করে সেটা রিটেন ইংলিশে দরকার হয়, ইভেন স্পিকিং এও প্রয়োজন। কারণ সেটার প্রপার ব্যবহার ছাড়া ইংরেজি শেখা অসম্পূর্ণ থাকে। এবং সেটা আমরা গতানুগতিক ধারায় শিখবো না, ট্রান্সফরমেটিভ ওয়েতে শিখবো না, সেটা আমরা প্র্যাকটিক্যালি শিখবো। আমি সেটা আপনাদেরকে দেখাবো। বাট আমার আজকের ক্লাসের মেইন লেসনটা হচ্ছে এই জায়গাগুলোকে ডিটেলসে আলোচনা করা, এই ধরনের স্ট্রাকচার গুলো কিভাবে হয়, যেটা সম্পর্কে আপনারা আনফ্যামিলিয়ার বা খুব বেশি পরিচিত নন, সেটা নিয়ে আমি কথা বলবো। ওকে, সো হিয়ার ইউ ক্যান সি, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। দেখেন, ইউজ অফ এম টু, ইজ টু, আর টু, এগুলোকে বলা হয় সেমি মডাল অক্সিলারি ভার্ব। আই মিন এরা কিন্তু ফ্রেজাল ভার্ব, তাই না? ফ্রেজ মানে কি? একগুচ্ছ শব্দ, দুইটা বা তিনটা বা চারটা শব্দ থাকে, একটা মাত্র অর্থ দেয়, যার ভিতরে কোনো সাবজেক্ট ভার্ব থাকে না। ক্লজ হচ্ছে এরকম একগুচ্ছ শব্দ থাকে বাট সাবজেক্ট ভার্ব থাকে। আচ্ছা, সেটা নিয়ে পরে কথা বলবো। এটাকে সেমি মডাল বলা হয় কেন? দেখেন, এটা চেহারা, আমাদের খাঁটি মডেল আছে 9টা, মানে মেইন যে মডেল অক্সিলারি, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, এইগুলো কয়টা হলো আমি জানি না, just এইগুলো হচ্ছে আমাদের মেইন মডেল। কি কি বললাম? ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শ্যাল, শুড, উইল, উড। হ্যাঁ, 9টাই তো। না, আরেকটা মাস্ট, 10টা। তো এগুলো হচ্ছে মেইন মডেল। আর এরপরে আমি সেমি মডেল বা এটাকে সুডো মডেলও বলা হয়, কেন বলছি? দেখেন, এই মডাল হচ্ছে অন কাইন্ডস অফ অক্সিলারি ভার্ব। অক্সিলারি মানে হেল্পিং, হেল্পিং ভার্ব মানে কি? যেটা অন্য একটা মেইন ভার্বকে কথা বলতে সাহায্য করে। অর্থাৎ একটা মেইন ভার্বের পূর্বে বসে, অর্থাৎ আগে বসে। আই ক্যান প্লে ফুটবল, অর্থাৎ ক্যানটা অক্সিলারি, প্লেটা মেইন ভার্ব। মডাল অক্সিলারি বলছে এই ভার্ব গুলোকে। আমাদের আরেকটা অক্সিলারি আছে, সেটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, যেগুলো টেন্সের স্ট্রাকচারে ব্যবহার করি। অর্থাৎ অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, এগুলোকে আমরা প্রাইমারি অক্সিলারি বলি। অর্থাৎ টেন্সের বিভিন্ন স্ট্রাকচারে এই ভার্ব গুলোকে আমরা ইউজ করি। কন্টিনিউয়াস টেন্স গুলোতে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর বসে। পারফেক্ট টেন্স গুলোতে হ্যাভ, হ্যাজ, হ্যাড বসে। প্রেজেন্ট টেন্স গুলো বা পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিটে ডু, ডাজ, ডিড, এদের ব্যবহার হয়। এগুলোকে কি বলে? প্রাইমারি অক্সিলারি। আর এই ক্যান, কুড, মে, মাইট, এগুলো মডাল অক্সিলারি। এই প্রাইমারি আর মডাল মিলে একটা অক্সিলারি হয়, যেটাকে বলা হয় সেমি মডাল অক্সিলারি। অর্থাৎ চেহারাটা প্রাইমারি অক্সিলারির মতো, বাট কাজ করে মডেলের মতো। দেখেন, অ্যাম টু, ইজ টু, আর টু, এটা প্রাইমারি অক্সিলারির মতো, বাট কাজ করে মডেল অক্সিলারির মতো। মানে এদের পরে মেইন ভার্বটা বেস ফর্মে বলবে। এখন এদের সেন্সটা কেমন? দেখেন, সাবজেক্টকে
বর্তমানে ডেফিনেশনটা বোঝেন, স্বাভাবিকভাবে কোনো কিছু করতে হয়, অর্থাৎ ক্রিয়ার সঙ্গে তে হয় যুক্ত থাকলে সে ধরনের বাক্যকে ইংরেজি করার জন্য এম টু, ইজ টু, আর টু এর ব্যবহার হয়। মানেটা কেমন, সেন্সটা কেমন, রিয়েল লাইফের সাথে কম্পেয়ার করতে হবে, প্র্যাকটিক্যালি বুঝতে হবে। সাবজেক্ট প্লাস এম টু ইজ টু আর টু প্লাস বি ওয়ান, যেমন মুক্তাকে প্রত্যহ রান্না করতে হয়, মুক্তা ইজ টু কুক রাইস ডেইলি। জাকিরকে অফিসে যেতে হয়, জাকির ইজ টু, জাকির সাবজেক্ট ইজ টু অক্সিলারি ভার্ব, গোটা মেইন ভার্ব। জাকির ইজ টু গো টু অফিস এভরিডে। ছাত্রদের প্রচুর অধ্যয়ন করতে হয়, স্টুডেন্টস আর টু স্টাডি মাস। এখন এটা কোন সেন্সে হয় দেখেন, অন্যান্য স্ট্রাকচার গুলোর সাথে কম্পেয়ার করার চেষ্টা করবো। যেমন আমি যদি বলি মুক্তা কুকস রাইস ডেইলি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি বলি যে মুক্তা ইজ টু না বলে জাস্ট মুক্তা কুকস রাইস ডেইলি, এর মানে হচ্ছে মুক্তা প্রতিদিন রান্না করে। আর যখন বলছি মুক্তা ইজ টু কুক রাইস, এর অর্থ দাঁড়াচ্ছে মুক্তাকে রান্না করতে হয়। করতে হয় মানে কি, ইচ্ছা না থাকা সত্ত্বেও বাধ্যবাধকতার দ্বারা কোনো একটা কাজ কারো করা লাগে। কোনো একটা কাজ কারো করা তার দায়িত্ব বা কর্তব্যের ভিতর যায়, রেসপন্সিবিলিটির ভিতর যায়, না ইচ্ছা না হলেও করতে হয়। মেইন সেন্সটা হচ্ছে এরকম। এইখানেই মূলত এম টু ইস টু আর টু এর ব্যবহার হয়। খুব ভালোভাবে বুঝবেন, প্র্যাকটিক্যালি বুঝবেন। আপনার একটা মেয়েকে আপনি বিয়ে দিচ্ছেন, এখন কেউ চায় না যে শ্বশুর বাড়িতে তার মেয়ে খুব কষ্টে থাকুক। আর আপনি দেখছেন আপনার মেয়েটাকে প্রতিদিন 2-3 বেলা ভাত রান্না করতে হয়, প্রচুর কাজ করতে হয়, এটা আপনার ভালো লাগছে না। এইটা আপনি আপনার নেইবার্স, আপনার প্রতিবেশীদের সাথে গল্প করে বেড়াচ্ছেন যে আমার মেয়েটাকে ওইখানে বিয়ে দিয়েছি, বাট ওকে প্রতিদিন অনেক কাজ করতে হয়, 3 বেলা ভাত রান্না করা লাগে, এটা করা হয়, এটা করা লাগে, এটা করতে হয়। অর্থাৎ এই যে ইচ্ছা না থাকলেও একজন ব্যক্তির একটা কাজ করতে হয়, করার প্রয়োজন হয়, করা লাগে। চাকরিকে অফিসে যেতে হয় মানে কি? সে অফিসে না গেলে বেতন পাবে না, বেতন না পেলে খেতে পারবে না, এই জন্য তার যাওয়া লাগে। কেউ কি খালি খালি অফিসে যেতে চায়? একটা দিন ছুটির একটা দিন পেলে সে আরামে আনন্দে কাটাতে চায়, বাট অফিসের দিন আসলে আবার তার মন খারাপ হয়ে যায়, এরকম হয় না? অর্থাৎ সে তার অফিসে খালি খালি যায় না, তার সেখান থেকে একটা বেনিফিটস আসবে। অর্থাৎ তার যাওয়া লাগে, তাকে যেতে হয়। যদি সে না যায় তাহলে তার সমস্যা, সে পরিবার চালাতে পারবে না। ছাত্রদের অধ্যয়ন করতে হয়, কেন করতে হয়? কেউ কি খালি খালি পড়তে চায়? পরীক্ষার আগে সবাই পড়ে, ওই পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য পড়ে। অর্থাৎ আমি বলছি যে আমাকে প্রতিদিন পড়তে হয়। কেন পড়তে হয়? কারণ আমার পরীক্ষাতেই পড়তে হয়। এখন কেউ কি খালি খালি বই পড়তে চায়? চায় না। অর্থাৎ বাহাইন্ডে কোনো একটা রিজন থাকে। এই জিনিসটা আমাকে বুঝতে হবে যে এম টু ইস টু আর টু প্লাস বি ওয়ান কোন সেন্সে বসে। কাউকে কোনো একটা কাজ বাধ্যতামূলক ভাবে করতে হয়, অর্থাৎ এমন কোনো কাজ কারো করা লাগে করার ইচ্ছা না থাকলেও। আমি কি আপনাদের সেন্সটা বোঝাতে পারলাম? এর থেকে আর প্র্যাকটিক্যালি বোঝানো যায় বলে আমার মনে হয় না। বুঝতে পারছেন এই সেন্সটা এম টু ইস টু আর টু কোথায় ব্যবহার হবে? ক্লিয়ার? হবে না স্যার, মাস্ট। মাস্ট মানে অবশ্যই, মাস্ট মানে সে অবশ্যই এই কাজটা করবে। ঠিক আছে, আপনি যদি বলেন কি, ডানগুলি দিতে হবে, যদি ডানগুলি না দেওয়া হয় তাহলে আমরা এগুলি মেমোরিজ করতে পারবো না। কি বলে কি এ? তাহলে আমাদের জন্য আরে বাবা সবকিছুই তো দেই আমি, কি আবার বলেন ওটা বলেন কিভাবে বলেন? তো কি বললাম আমি, যে মাস্ট যদি আপনি বলেন, মাস্ট মানে অবশ্যই। আপনি যদি বলেন সে অবশ্যই রান্না করবে, হি মাস্ট কুক। আবার মাস্ট বি ওইভাবে কখনো হয় না, কারণ মাস্ট বি এর মানে হচ্ছে এটা প্যাসিভে ব্যবহার করা যেতে পারে, বা কেউ কিছু করবে, যেমন বা কেউ কিছু হবে, আই মাস্ট বি আ ডক্টর, আমি অবশ্যই একজন ডাক্তার হব। এই বি মানে হওয়া, মাস্ট মানে অবশ্যই। বা আপনি যদি বলেন যে তাকে রান্না করতে হবে, অবশ্যই করতে হবে, এখানে মাস্ট বসে না, এখানে আরেকটা ভার্ব আছে, সেটা হচ্ছে হ্যাভ টু বা হ্যাজ টু। বাট আমি তো করতে হবে বলছি না, আমি কি বলছি, করতে হয়। অ্যাকচুয়াল টাইমটা বুঝতে হবে, কি বলছি আমি, করতে হয়। তাহলে এখানে আমি কি বসাবো,
M2 is to R2. Repeat after me. Okay? Have you understood what I have said? M2 is to R2. কোনো টেন্স না, কোনো টেন্স না এটা। কি বললাম আমি? যে 12টা টেন্স আছে, এই টেন্স দিয়ে মনের সব ভাব আমরা প্রকাশ করতে পারি না, সব কথা টেন্সে হয় না। তার জন্য আমাদের আলাদাভাবে কিছু স্ট্রাকচার শিখতে হয়, সেটা হচ্ছে মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার, যেটা অ্যাকচুয়ালি প্রবাবিলিটি, পসিবিলিটি, অ্যাবিলিটি, রিকোয়েস্ট, পারমিশন, অব্লিগেশন এই ধরনের সেন্স দিয়ে থাকে। এগুলি সবই কি ইংলিশে শিটগুলি দেন না? হ্যাঁ, ইংলিশে শিটগুলি দিলে একটু ভালো হয়। এরপর দেখেন, সাবজেক্ট প্লাস এম নট টু ইজ নট টু আর নট টু প্লাস ভি অন। আচ্ছা, মডাল ভার্বের যে চ্যাপ্টারটা আমার বইটাতে আছে, যাদের কাছে আমার বই আছে, ওই সেমি মডেলের চ্যাপ্টার দেখেন আছে, এবং এইগুলো নেগেটিভ ইন্টারোগেটিভ সহ আছে। আমি বারবার বলছি, যারা বইটা এখন অর্ডার করেননি বইটা কাছে রাখার চেষ্টা করবেন, তাহলে এই ক্লাসগুলো আপনাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে। ইন্ডিভিজুয়াল পিডিএফ তো থাকে, বাট সেটার পাশাপাশি বইটা থাকলে গোছানো পদ্ধতিতে সবকিছু পাবেন। 128 পেজ নতুন বইয়ের, 128 পেজে দেখেন এইগুলো আছে, M2 is to R2, দেন সাপোজ টু, হ্যাজ টু, এই 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 128 থেকে 137 পেজ পেজ পর্যন্ত সবই মডেল এবং সেমি মডেল ভার্বের ব্যবহার দেওয়া আছে। এরপর দেখেন, নেগেটিভ যখন আপনি করবেন, যে তাদের স্কুলে যেতে হয় না, এখানে জাস্ট অ্যাজ ইউজুয়াল, যেহেতু এখানে অক্সিলারি বা হেল্পিং ভার্ব আছে, অক্সিলারি ভার্বের সাথে নট বসালে বাক্যগুলো নেগেটিভ হবে। অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আনলে ইন্ট্রোগেটিভ হয়। তাদের কি স্কুলে যেতে হয় না, দে আর নট টু গো টু স্কুল এভরিডে। পপিকে ভাত রান্না করতে হয় না, পপি ইজ নট টু কুক রাইস ডেইলি। আমার ক্লাস নিতে হয় না, আই এম নট টু টেক এ ক্লাস নাও, আই এম নট টু টেক এ ক্লাস নাও, আমার ক্লাস নিতে হয় না। When you are going to make interrogative sentence, ইভানকে কি প্রত্যহ পড়তে হয়, ইজ ইভান টু রিড এভরি ডে। তাদের কি প্রত্যহ কাজ করতে হয়, আর দে টু ওয়ার্ক এভরি ডে। ওকে, ইভানকে কি প্রত্যহ পড়তে হয়, ইজ ইভান টু রিড এভরি ডে। তাদের কি প্রত্যহ কাজ করতে হয়, আর দে টু ওয়ার্ক এভরি ডে। তাহলে আমি যদি বলি যে মুক্তাকে কি প্রত্যহ ভাত রান্না করতে হয়, কি হবে, ইজ মুক্তা টু কুক রাইস। এরপর দেখেন, এখানে আরো কিছু সেন্টেন্স দেওয়া আছে, এটা প্র্যাকটিসের জন্য আমি এটা করেছি, আপনাদের কাছে পাঠিয়ে দিলে আপনারাও প্র্যাকটিস করবেন, ঠিক আছে? যেমন দেখেন, রুমা ইজ টু কুক রাইস, রুমাকে রান্না করতে হয়। রহিম ইজ টু গো টু মার্কেট, রহিমকে বাজারে যেতে হয়। আই অ্যাম টু রিড বুক, আমাকে বই পড়তে হয়। দে আর টু প্র্যাকটিস, তাদের প্র্যাকটিস করতে হয়। শি ইজ টু ক্যাচ ফিশ এভরিডে, তাকে প্রতিদিন মাছ ধরতে হয়। আই অ্যাম টু সিং আ সং এভরি সিঙ্গেল ডে, আমাকে গান গাইতে হয়। ইউ আর টু লার্ন ইংলিশ, তোমাকে ইংরেজি শিখতে হয়। রূপা অ্যান্ড সুমা আর টু ডু ওয়ার্ক এভরিডে, রূপা এবং সুমাকে প্রতিদিন কাজ করতে হয়। অরুণিতা অ্যান্ড পাওনদীপ আর টু প্র্যাকটিস এভরিডে ফর সিঙ্গিং। ওকে, অর্থাৎ কাউকে কোনো কাজ করা লাগে, করতে হয়। যখন নেগেটিভ করবেন নট বসাবেন, ইন্টারোগেটিভে অক্সিলারি ভার্ব আগে আনবেন। অর্থাৎ ইন্টারোগেটিভ গুলো এখানে দেওয়া আছে, এই দেখেন, বোঝার চেষ্টা করেন। Ruma is to cook rice. Is Ruma to cook rice? Rohim is to go to market. Is Rohim to go to market? মানে রহিমকে কি বাজারে যেতে হয়? I am to read books. Am I to read books? আমাকে কি বই পড়তে হয়? তাহলে এইগুলো, অর্থাৎ আমরা শুধু একটা সেন্টেন্স করে সীমাবদ্ধ থাকবো না, সেন্টেন্সটাকে ট্রান্সফর্ম করা শিখতে হবে। ট্রান্সফর্ম কি, একটা থেকে আরো কতগুলো সেন্টেন্স আমরা করতে পারি। অর্থাৎ ইউ হ্যাভ টু মেক নেগেটিভ সেন্টেন্স, ইন্ট্রোগেটিভ, নেগেটিভ ইন্ট্রোগেটিভ, ডাবল ইউএস ওয়ার্ড প্লাস ইন্ট্রোগেটিভ আর নেগেটিভ ইন্ট্রোগেটিভ। যেমন, খুব ভালোভাবে এই মিনিং গুলো বোঝেন। শি ইজ টু কুক রাইস, তাকে ভাত রান্না করতে হয়। শি ইজ নট টু কুক রাইস, তাকে ভাত রান্না করতে হয় না। ইজ শি টু কুক রাইস, তাকে কি ভাত রান্না করতে হয়, তাকে কি ভাত রান্না করতে হয়। ইজন্ট শি টু কুক রাইস, তাকে কি ভাত রান্না করতে হয় না। ওয়াই ইজন্ট শি টু কুক রাইস, তাকে কেন ভাত রান্না করতে হয় না। ওয়ার ইজ শি টু কুক রাইস, তাকে কোথায় ভাত রান্না করতে হয়। ওয়েন ইজ শি টু কুক রাইস, তাকে কখন ভাত রান্না করতে হয়। ইউ আর টু রিড আ বুক, তোমাকে বই পড়তে হয়। ইউ আর নট টু রিড আ বুক, তোমাকে বই পড়তে হয় না। আর ইউ টু রিড আ বুক, তোমাকে কি বই পড়তে হয়। আরন্ট ইউ টু রিড আ বুক, তোমাকে কি বই পড়তে হয় না।
ওয়াই আর ইউ টু রিড আ বুক, তোমাকে কেন বই পড়তে হয়? ওয়াই আরন্ট ইউ টু রিড আ বুক, তোমাকে কেন বই পড়তে হয় না? হাউ আর ইউ টু রিড আ বুক, তোমাকে কিভাবে বই পড়তে হয়? ওয়েন আরন্ট ইউ টু রিড আ বুক, তোমাকে কখন বই পড়তে হয় না? সো এইভাবে এই সেন্টেন্স গুলো আপনারাও প্র্যাকটিস করবেন। এখানে আরেকটা সেন্টেন্স আছে, সেটা হচ্ছে আপনার আহ এটা হচ্ছে ওয়াজ টু ওয়ার টু। ওকে, যেমন অতীতে কাউকে কোনো কাজ করতে হতো বা কারো কোনো কাজ করা লাগতো বোঝাতে ওয়াজ টু ওয়ার টু এর ব্যবহার হয়। আমাকে রান্না করতে হতো, আই ওয়াজ টু কুক রাইস। রহিম সাহেবকে অফিসে যেতে হতো, মিস্টার রহিম ওয়াজ টু গো টু অফিস। রূপাকে প্রতিদিন স্কুলে যেতে হতো, রূপা ওয়াজ টু গো টু, এখানে ইজ না ওয়াজ হবে। আর তোমাকে বই পড়তে হতো, ইউ ওয়ার টু রিড। তাদের মাঠে অনুশীলন করতে হতো, দে ওয়ার টু প্র্যাকটিস এভরিডে ইন দ্য ফিল্ড। এম টু ইস টু আর টু মানে করতে হয়, অস টু আর টু করতে হতো। মানে মনে করেন আপনি আগে অনেক গরিব ছিলেন, এখন হঠাৎ করে একটা লটারির টিকিট জিতে বড়লোক হয়ে গেছে। এখন আপনি আপনার অতীতের দিনগুলো স্মরণ করছেন, কারোর সামনে বলছেন যে আগে আমাকে মানুষের বাড়িতে কাজ করতে হতো, অনেক কাপড় কাচতে হতো, ভাত রান্না করতে হতো। অর্থাৎ এই যে করতে হতো, আমি আফসোস নিয়ে বলছি, আমার ইচ্ছা না থাকলেও আমার করা লাগতো, আমার কষ্ট হতো, এমন হতো। এইগুলো মেনশন করার জন্য ওয়াজ টু বা ওয়ার টু এর ব্যবহারটা হয়। এই হচ্ছে বিষয়, টাইমিংটা বুঝতে হবে, ঠিক আছে? অতীতে কারো কোনো কাজ করতে হতো, আমি যখন বলছি রহিম সাহেবকে অফিসে যেতে হতো, মনে করেন রহিম নামের একজন লোক, সে এখন রিটায়ার্ড পার্সন, আগে অফিসে যাওয়া লাগতো প্রতিদিন অনেক কষ্ট করে, সেই কথাটা সে বলছে যে আমাকে অফিসে যেতে হতো। ওকে, এই হচ্ছে ওয়াজ টু অ্যাড টু। এইবার একটা স্ট্রাকচার আপনারা দেখেন, অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার সাপোজ টু। এটা মূলত কি, ওই এম টু ইস টু আর টু ওয়াজ টু ওয়ার টু এর ভিতরে সাপোজ নামের একটা শব্দ যুক্ত হচ্ছে, যার অর্থ হচ্ছে কোনো কাজ করার কথা। র, আম সাপোজ টু গো টু দ্য অফিস, আমার অফিসে যাওয়ার কথা। ইউ আর সাপোজ টু গো টু দ্য এয়ারপোর্ট, তোমার এয়ারপোর্টে যাওয়ার কথা। হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানোর কথা। দে আর সাপোজ টু ইট অ্যাট রহিমস হোম, তাদের আজ রহিমের বাড়িতে খাওয়ার কথা। আম সাপোজ টু গিভ আ প্রেজেন্টেশন টুডে, আমার আজ একটা প্রেজেন্টেশন দেওয়ার কথা। ইউ আর সাপোজ টু সিং আ সং টুডে, তোমার একটা গান গাওয়ার কথা। হি ইজ সাপোজ টু প্লে ক্রিকেট, তার ক্রিকেট খেলার কথা। কারো কোনো কাজ করার কথা। কিসের ব্যবহার হয়? এম ইজ আর ওয়াজ ওয়ার সাপোজ টু, মানে ওয়াজ ওয়ার সাপোজ টু মানে করার কথা ছিল। আর নেগেটিভ ইন্টারোগেটিভটাও করা শিখতে হবে, যেমন হি ইজ সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে, ভালোভাবে বোঝেন, তার আজ বিমানবন্দরে যাওয়ার কথা। হি ইজ নট সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে, তার বিমানবন্দরে যাওয়ার কথা না। ইজ হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে, অর্থাৎ অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব কোনটা, ইজ, ওইটা জাস্ট সাবজেক্টের আগে আনলে ইন্টারোগেটিভ হয়ে যায়। ইজ হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে, তার কি আজ বিমানবন্দরে যাওয়ার কথা? ইজন্ট হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে, তার কি বিমানবন্দরে যাওয়ার কথা না। ওয়েন ইজ হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট, তার কখন বিমানবন্দরে যাওয়ার কথা। ওয়াই ইজেন্ট হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট, তার কেন বিমানবন্দরে যাওয়ার কথা না। ভালোভাবে বোঝেন, তার কেন বিমানবন্দরে যাওয়ার কথা না। তাহলে আমি যদি বলি আজ আমার প্রেজেন্টেশন দেওয়ার কথা, আই এম সাপোজ টু গিভ আ প্রেজেন্টেশন টুডে, আই এম সাপোজ টু গিভ আ প্রেজেন্টেশন টুডে। তোমার কখন প্রেজেন্টেশন দেওয়ার কথা, হোয়েন আর ইউ সাপোজ টু গিভ আ প্রেজেন্টেশন টুডে। সো এইভাবে কনভার্ট করতে হবে, ট্রান্সফর্ম করা শিখতে হবে। আর ওয়াজ ওয়ার সাপোজ টু মানে করার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে, আমার আজ বিমানবন্দরে যাওয়ার কথা ছিল। আমার আজ বিমানবন্দরে যাওয়ার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু ক্যাচ ফিশ টুডে, আমার আজ মাছ ধরার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার টুডে, আমার আজ গাড়ি চালানোর কথা ছিল। আমার আজ গাড়ি চালানোর কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার টুডে। সো এইভাবে আবারও রিপিট করেন আমার সাথে, এম টু ইজ টু আর টু মানে কাউকে কোনো কাজ করতে হয়। ওয়াজ টু ওয়ার টু মানে করতে হতো। এম ইজ আর সাপোজ টু
কারো কোনো কাজ করার কথা, ওয়াজ ওয়ার সাপোজ টু, কারো কোনো কাজ করার কথা ছিল। আমরা খুব বেশি দেখতে যাব না, তাহলে গুলিয়ে ফেলবো। আমরা যতটুকু পড়বো ততটুকু যেন নিতে পারি। এরপর যেটা আমরা দেখবো সেটা হচ্ছে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। দেখেন এটা মূলত কিভাবে হয়। আরেকটা আছে অ্যাম, ইজ আর গোয়িং টু, এটা নিয়ে আমি পরে কথা বলবো, ওটা আমার বইয়ের ভিতরেও দেওয়া আছে। ওই গোয়িং টুটা কেন আমি একটু দেখাই দিই, ওটা আমি এখানে ওপেন করিনি, বাট আমি একটু দেখাই দিই আপনাদের। মনে করেন আমি দুইটা বাক্য লিখবো, হ্যাঁ, এটা বিসিএস এর একটা কোশ্চেনে আসছিল, যেমন হি ইজ গোয়িং টু মার্কেট। এই সেন্টেন্সটার বাংলা অর্থ কি? বন্ধ, হি ইজ গোয়িং টু মার্কেট, এই বাক্যটার বাংলা অর্থ হচ্ছে যে সে বাজারে যাচ্ছে। আমি যদি এখন আপনাকে জিজ্ঞাসা করি যে এটা কোন টেন্স, এই যে বাক্যটা আমি বললাম হি ইজ গোয়িং টু মার্কেট, এটা এটা কোন টেন্সের বাক্য, আপনি আমাকে কি বলবেন? নিশ্চয়ই প্রেজেন্ট কন্টিনিউয়াস। আবার আমি যদি বলি হি ইজ গোয়িং টু ওপেন আ শপ, এখন আমি যদি বলি যে এটা কোন টেন্স, আপনি কি বলবেন? যে এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইজ দেয়ার এনি ডিফারেন্স বিটুইন দিস টু সেন্টেন্সেস? হি ইজ গোয়িং টু মার্কেট and he is going to open a shop. Is there any difference? সেন্টেন্সের আর দ্বিতীয় সেন্টেন্সে গোয়িং টু পরে একটা বানান আছে। Right, Umme Habiba, you're right. দেখেন এই এরকম ভাবে একটা কোশ্চেন ছিল বিসিএস এর, যে এই দুইটার ভিতরে কোনটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। উত্তর হচ্ছে এই প্রথমটা। এখন কেন প্রথমটা, দ্বিতীয়টা কেন নয়? প্রথমটা ইজ অক্সিলারি ভার্ব, এই গোয়িংটা মেইন ভার্ব। এখানে কি গোয়িং ছাড়া আর কোনো ভার্ব আছে? না। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস অ্যাম, ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি। কিন্তু পরের বাক্যে এই গোয়িং টু এর পরে আরেকটা ভার্ব আছে, এটা হচ্ছে ওপেন। ওপেন মানে কি? খোলা। এই বাক্যে মূলত এইটাকে মেইন ভার্ব হিসেবে এরা কাউন্ট করছে, এবং এই ইজ গোয়িং টু একসঙ্গে সেমি মডাল অক্সিলারি ভার্ব বা একটা ফ্রেজাল ভার্ব হিসেবে কাউন্ট করা হচ্ছে। এবং এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস কেন বলছি না, তারও কিছু ব্যাখ্যা আছে। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস এর অ্যাকচুয়াল ডেফিনেশনটা কি, অর্থটা কি? কোনো একটা কাজ রাইট নাও, এই মুহূর্তে হচ্ছে বা চলছে, কারেন্টলি কোনো একটা কাজ ঘটছে, সেটাকেই কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস বলি। ফর এক্সাম্পল, আই এম টিচিং রাইট নাও ইন ফ্রন্ট অফ ইউ, ইউ আর লার্নিং ইংলিশ ইন ফ্রন্ট অফ মি, সো দ্যাট ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস। বোঝেন? এখন কোন একটা কাজ হচ্ছে বা চলছে। তো এইখানে হি ইজ গোয়িং টু মার্কেট এর মানে কি? সে বাজারে যাচ্ছে। যাচ্ছে মানে তো যাচ্ছে, যাচ্ছে অর্থাৎ রাইট নাও সে কোনো একটা কাজ করতেছে, হি ইজ গোয়িং টু মার্কেট, সে বাজারে যাচ্ছে। বাট পরের সেন্টেন্সের বাংলা যদি আপনি করেন, হি ইজ গোয়িং টু ওপেন আ শপ, এর মানে হচ্ছে সে একটা দোকান খুলতে যাচ্ছে। দোকান খুলতে যাচ্ছে মানে সে একটা দোকান চালু করতে যাচ্ছে। চালু করতে যাচ্ছে মানে সে একটা দোকান লঞ্চ করতে যাচ্ছে। সে যে এখনই কোথাও দৌড়াচ্ছে এরকম না। হি ইজ গোয়িং টু ওপেন আ শপ মিন্স হি উইল ওপেন আ শপ নিয়ার ফিউচার। So this work is not happening right now or currently. It is the future possibility. And that kinds of modal and semi-modal auxiliary verb express this sense or time or future possibility. আমি ক্লাসের শুরুতে বলি না যে এখন আমি আপনাদের সামনে এই বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি, যে নাও আই এম গোয়িং টু টক অ্যাবাউট অন দিস টপিক, নাও আই এম গোয়িং টু ডিসকাস অন দিস টপিক। এই যে আই এম গোয়িং টু এর পরে ডিসকাস বলছি বা টক বলছি, এটা আমার আলাদা আরেকটা ভার্ব না? এর মানে কি? আমি এখন এই বিষয়টা বলতে যাচ্ছি। বলতে যাচ্ছি মানে আমি বলবো, অর্থাৎ একদমই কারেন্টলি কোন একটা কাজ হচ্ছে এরকম বোঝালে সেইটাকেই প্রেজেন্ট কন্টিনিউয়াস বলে। অর্থাৎ এইখানে পার্থক্যটা কি? হি ইজ গোয়িং টু ওপেন আ শপ। আমি যদি বলি আই এম গোয়িং টু ওপেন আ শপ, আমি একটা দোকান খুলতে যাচ্ছি, মানে আমি এখন দৌড়াচ্ছি না দোকান খোলার জন্য। আমি বলছি যে ভবিষ্যতে আমি একটা দোকান খুলবো, একটা দোকান লঞ্চ করবো, একটা দোকান চালু করবো।
আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? এখানে পার্থক্যটা মূলত এই প্রেজেন্ট কন্টিনিউয়াস আর এই সেমি মডালের। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। আর মেইন যে সেমি মডাল অক্সিলারি ভার্ব সেটা হচ্ছে এইটা। এটার মানে প্রচুর ব্যবহার হয়। মেইন কেন বলছি, এটার প্রচুর ব্যবহার হয় স্পোকেন বা রাইটিং। যেমন দেখেন, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এই যে ভার্ব গুলো, এদের ভিতরে প্রেজেন্টে হ্যাভ এবং হ্যাজ বসে আর হ্যাড পাস্টে বসে। আর হ্যাভ হ্যাজ এর ভিতরে পার্থক্য কি? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসে, আদারওয়াইজ হ্যাভ বসে। হি, শি, ইট বা কোনো সিঙ্গেল নাম থাকলে হ্যাজ বসে। তো হ্যাভ টু এবং হ্যাজ টু এর মানে হচ্ছে কোন একটা কাজ বাধ্যতামূলক ভাবে কাউকে করতে হবে। আর হ্যাড টু এর মানে হচ্ছে কাউকে কোনো কাজ করতে হয়েছিল। আই হ্যাভ টু গো দেয়ার, আমার সেখানে যেতে হবে। হি হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক, তাকে কাজটি করতে হবে। দে হ্যাভ টু রিড আ বুক, তাদের বই পড়তে হবে। মিতা হ্যাজ টু কাম হিয়ার এট নাইট, মিতাকে আজ রাতে এখানে আসতে হবে। জাকির হ্যাজ টু ক্যাচ ফিশ, জাকিরকে মাছ ধরতে হবে। রতন হ্যাজ টু গো টু লন্ডন, রতনকে লন্ডনে যেতে হবে। কাউকে কোনো কাজ করতে হবে। এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে এই সেন্টেন্স গুলো যখন আপনি নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করবেন, আমরা অনেকেই হ্যাভ নট টু, হ্যাজ নট টু দেই। বাট সেইটা দিলে যে ভুল হবে এরকম না, যেহেতু এটাকে মডেল বলছি। বাট সেটা না দিয়ে আপনারা যদি ডু নট বা ডাজ নট এগুলোর ব্যবহার করেন, তাহলে এই সেন্টেন্স গুলো আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে, আরো বেশি বেটার হবে। সেটা কেমন? সেটা কেমন বা কিভাবে হয়? আই হ্যাভ নট টু গো দেয়ার, আমার সেখানে যেতে হবে না। আর ইউ ক্যান সে আই ডোন্ট হ্যাভ টু গো দেয়ার। আমি আপনাদের বলছিলাম না যে আই হ্যাভ আ কার, আমার একটা গাড়ি আছে। আমরা অনেকেই বলি আই হ্যাভ নট এ কার, বাট আমরা এটা বলবো না। আমরা কি বলবো? আই ডোন্ট হ্যাভ আ কার, আই ডোন্ট হ্যাভ আ কার। আমার বইটাতে চ্যাপ্টার 23, নতুন বই, হ্যাভ, হ্যাজ, হ্যাড অ্যান্ড উইল হ্যাভ টু সহ খুব সুন্দরভাবে ডিটেলসে ব্যাখ্যা করা আছে কিভাবে নেগেটিভ হবে, কিভাবে ইন্ট্রোগেটিভ হবে, কিভাবে নেগেটিভ ইন্ট্রোগেটিভ হবে। আপনারা কি সেটা পেয়েছেন যাদের কাছে বইটা আছে? চ্যাপ্টার 23, যারা আমার বই অর্ডার করেছিলেন, সুন্দরভাবে সাজানো আছে না? হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু অ্যান্ড উইল হ্যাভ টু। পেয়েছেন? দেখতে পাচ্ছেন? এই সেন্টেন্স গুলো প্র্যাকটিস করে ফেলবেন। আই এম রিকোয়েস্টিং টু অল। এই বইটা থেকে এগুলো প্র্যাকটিস করবেন, দেখবেন আপনার জড়তা থাকবে না। পরে আমাকে দৌড় দিতে পারবেন না। একটা কথা আমি আগেও বলছি, বারবার বলছি, এই এই পিডিএফ ফাইলগুলো আমি আপনাদের তো প্রোভাইড করতেছি, প্রোভাইড করব, দিব। বাট একটা বই থাকলে গোছানো পদ্ধতিতে, এবং সেখানে আরো বেশি ইনফরমেশন থাকে, গোছানো পদ্ধতিতে আপনি ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন। আর যেহেতু আপনারা আমার লাইভ ক্লাস করছেন, আমার নিজের লেখা বই, যেটা অত্যন্ত সহজ এবং সাবলীল ভাষায় আমি লিখেছি, সবকিছু তুলে ধরেছি। আর এই যে স্ট্রাকচার গুলোর কথা বলছি, আপনি নিজে ভেবে দেখেন কতটা ইম্পর্টেন্ট। ডে টু ডে লাইফে বাংলা বিভিন্ন কনভারসেশন এগুলো আমরা ব্যবহার করি, বাট ইংলিশে প্রপার প্র্যাকটিস না থাকার কারণে বলতে পারি না। তো এই বইটা থেকে যদি আপনারা প্র্যাকটিসটা করেন, সেটা সব থেকে বেশি ইফেক্টিভ হয়। আমাকে কাজটি করতে হবে, তো বইটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে গোছানো পদ্ধতিতে সবকিছু পড়তে পারবেন এবং ক্লাসগুলো অনেক বেশি ইফেক্টিভ হবে। কোর্স 3 মাসের, 2 মাস 3 মাস পরে আপনারা চলে যাবেন, কোর্স শেষ। বাট একটা বই আপনার সারা জীবনের একটা অ্যাসেট, একটা সম্পদ হয়ে থাকবে। আপনার নেক্সট জেনারেশনকে আপনি শেখাতে পারবেন, বলতে পারবেন। জাকিরকে মাছ ধরতে হবে না, জাকির হ্যাজ নট টু ক্যাচ ফিশ, আর জাকির ডাজেন্ট হ্যাভ টু ক্যাচ ফিশ। কেউ কি আমাকে এই জায়গাটা ব্যাখ্যা করে দিতে পারবেন যে এখানে ডাজ নট হ্যাভ কেন হবে? যেমন আই ডোন্ট হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। কিন্তু জাকির হ্যাজ নট টু ক্যাচ ফিশ, জাকির ডাজেন্ট হ্যাভ টু ক্যাচ ফিশ, এই ডাজেন্ট হ্যাভ কেন হবে? এটা আমাকে একটু ব্যাখ্যা করতে পারবেন? হ্যাঁ, তো আমার ডাজেন্ট হ্যাজ হয়নি কেন? তো সবসময় বেস ফর্ম বসে। বেস ফর্ম মানে আমার হ্যাজ কোনো বেস ফর্ম না, তাই না? আমাদের হ্যাশটা কি কোনো বেস ফর্ম না, হ্যাশটা কি ফর্ম? থার্ড পারসন ফর্ম, অর্থাৎ V5। আচ্ছা,
রতনকে লন্ডনে যেতে হবে না, রতন হ্যাজ নট টু গো টু লন্ডন, অর রতন ডাজেন্ট হ্যাভ টু গো টু লন্ডন। ওকে। করিমকে কি আজ লন্ডনে যেতে হবে? দেখেন এগুলো একটু প্র্যাকটিস করবেন। করিমকে কি আজ লন্ডনে যেতে হবে? ডাজ করিম হ্যাভ টু গো টু লন্ডন? ডাজ করিম হ্যাভ টু গো টু লন্ডন? তোমার কি এখন স্কুলে যেতে হবে? এগুলো খুবই সিম্পল থিংস, মানে একবার দেখলেই হয়ে যায়। এটার জন্য ইভেন টিচারেরও হেল্প নেওয়া লাগে না, নিচে একটু প্র্যাকটিস করতে হবে। ডু ইউ হ্যাভ টু গো টু স্কুল নাও? রুমার কি আজ রান্না করতে হবে? ডাজ রুমা হ্যাভ টু কুক টুডে? রুমার কি আজ রান্না করতে হবে? ডাজ রুমা হ্যাভ টু কুক টুডে? রুমার কি আজ রান্না করতে হবে? এরপর দেখেন, বোঝার চেষ্টা করেন। রুমার কি আজ স্কুলে যেতে হবে না? ডাজেন্ট রুমা হ্যাভ টু গো টু স্কুল টুডে? ডাজেন্ট রুমা হ্যাভ টু গো টু স্কুল টুডে? তোমার কি আজ রাতে বই পড়তে হবে না? ডোন্ট ইউ হ্যাভ টু রিড আ বুক টুনাইট? ডোন্ট ইউ হ্যাভ টু রিড আ বুক টুনাইট? জাকিরকে কি আজ মাছ ধরতে হবে না? ডাজেন্ট জাকির হ্যাভ টু ক্যাচ ফিশ? ডাজেন্ট জাকির হ্যাভ টু ক্যাচ ফিশ? জাকিরকে মাছ ধরতে হবে না? এরপর হ্যাড টু, হ্যাড টু, সরি, হ্যাড টু করি। হ্যাড টুটা দেখতে হবে, এটা কত নম্বর? এক এক মিনিট প্লিজ, আমি হ্যাড টুটা একটু বের করি, হ্যাঁ। দেখেন, ইউজেস অফ হ্যাভ টু, হ্যাড টু, সরি। এখানে স্ট্রাকচারটা কি বলছে? যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সাবজেক্ট প্লাস হ্যাড টু প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট। যখন আপনি নেগেটিভ বা ইন্টারোগেটিভ করবেন, ডিডেন্ট হ্যাভ টু প্লাস বি ওয়ান। আমি অবশ্যই এই বিষয়গুলো দেখিয়েছি, বাট যাদের এই টেন্সের সমস্যা আছে, ডু ডাজ ডিড হ্যাভ হ্যাজ হ্যাড, এগুলো নিয়ে যাদের প্রবলেম হয়, বুঝতে সমস্যা আছে, ইভেন এগুলো আমি আপনাদের আগে ফ্রি ক্লাসেও দেখিয়েছিলাম। আহ, ওই ডু ডাজ ডিড মানে বি ভার্ব হ্যাভ ভার্ব ডু ভার্বের ব্যবহার, এবং আপনাদেরও দেখিয়েছি। তো আহ, যারা পারছেন না, যারা বুঝবেন না, যারা একদমই বেসিক, টেনশনের কোনো কারণ নেই। জাস্ট এইখান থেকেই যে বিষয়গুলো দেখাচ্ছি দেখতে থাকেন। আমি নেক্সট ক্লাসে এই টেন্সের ফাংশন নিয়ে আমি আবার কথা বলবো, এবং একদম ক্লিয়ার করে দিব এগুলো। কারো কোনো কিছু নিয়ে টেনশন করতে হবে না। জাস্ট রেগুলারিটি মেনটেন করে ধারাবাহিকভাবে ক্লাসগুলো করেন, দেখেন আপনি দ্রুত আপনার একটা ডেভেলপমেন্ট পাবেন। তো যেটা বলছি, সাবজেক্ট প্লাস হ্যাড টু প্লাস বিয়ন প্লাস অবজেক্ট, ডিডেন্ট হ্যাভ টু প্লাস বিয়ার। অর্থাৎ যখন আপনি নেগেটিভ করবেন, হ্যাড নট টু বলবেন না, ডিড এর ব্যবহার করবেন। আর ডিড পাস্ট ফর্মের ভার্ব, হ্যাড ও পাস্ট ফর্ম। ডিড বসলে আর হ্যাড থাকবে না, ওটা হ্যাভ হয়ে যাবে, হ্যাভ হচ্ছে প্রেজেন্ট ফর্ম। ইন্ট্রোগেটিভ কি? ডিড প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস বি ওয়ান। নেগেটিভ ইন্ট্রোগেটিভ ডিডেন্ট প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস বি ওয়ান। যেমন আমাকে লন্ডনে যেতে হয়েছিল, আই হ্যাড টু গো টু লন্ডন। আমাকে লন্ডনে যেতে হয়নি, আই ডিডেন্ট হ্যাভ টু গো টু লন্ডন। আমাকে কি লন্ডনে যেতে হয়েছিল? ডিড আই হ্যাভ টু গো টু লন্ডন? আমাকে কি লন্ডনে যেতে হয়নি? ডিডেন্ট আই হ্যাভ টু গো টু লন্ডন? ডিডেন্ট আই হ্যাভ টু গো টু লন্ডন? জাকিরকে ইংরেজি শিখতে হয়েছিল, জাকির হ্যাড টু লার্ন ইংলিশ। জাকিরকে ইংরেজি শিখতে হয়নি, জাকির ডিডেন্ট হ্যাভ টু লার্ন ইংলিশ। জাকিরকে কি ইংরেজি শিখতে হয়েছিল? ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ? জাকিরকে কি ইংরেজি শিখতে হয়নি? ডিডেন্ট জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ? জাকিরকে কেন ইংরেজি শিখতে হয়েছিল? ওয়াই ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ? জাকিরকে কখন ইংরেজি শিখতে হয়েছিল? ওয়েন ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ? তো এইভাবে চেঞ্জ করাটা শিখতে হবে। এই পরিবর্তন করা শেখাটা খুবই দরকার, খুবই জরুরি। আমি সবকিছু একবারে বুঝাই দিব, জাস্ট একটু ওয়েট করেন, আমি আর দুইটা ভার্ব নিয়ে একটু কথা বলবো। এটা হচ্ছে উড লাইক। এটাকেও আমরা একটা সেমি মডাল অক্সিলারি ভার্ব বলে থাকি, কারণ এদের পরেও একটা মেইন ভার্ব বসে এবং তার বেস ফর্ম হয়। এটার ব্যবহার কখন হয়? আমরা জানি যে উড লাইক টু এবং ওয়ান্ট উভয়ের অর্থ হলো চাওয়া, কিন্তু উভয়ের অর্থ এক হলেও ব্যবহারগতভাবে একটু পার্থক্য আছে। অর্থাৎ উড লাইক টু অর্থ হলো ভদ্রতার সাথে কোনো কিছু চাওয়া, আর ওয়ান্ট এর অর্থ হলো ব্যক্তির নিজের ইচ্ছা দ্বারা কোনো কিছু চাওয়া। কেউ কোনো কিছু দিতে রাজি হলেও জোরপূর্বক তার নিকট থেকে নেওয়া অর্থ প্রকাশ করে এই ওয়ান্ট ভার্ব। অর্থাৎ যেহেতু কথাবার্তা বলার ক্ষেত্রে ভদ্রভাবে বলা উচিত, এই জন্য উড লাইক টু এর ব্যবহারটা আমাদের করতে হবে। কেমন? আমি সেখানে যেতে চাই। দেখেন,
আমি সেখানে যেতে চাই, আই উড লাইক টু গো দেয়ার। আমি এখন বরিশাল যেতে চাই, আই উড লাইক টু গো টু বরিশাল। মিমি আজ রাতে নাচতে নাচতে একটি গান গাইতে চায়, মিমি উড লাইক। এই উড লাইক টু এর ব্যবহারও আমার দেওয়া আছে পরের চ্যাপ্টারে, চ্যাপ্টার 24। উড লাইক টু, হ্যাড বেটার অ্যান্ড উড রাদার, এটা দেওয়া আছে। ঠিক আছে, এখানে একটু স্পেলিং মিস্টেক আছে, উড রাদার হবে লাস্টের যে ইয়েটা, ওইটা আমি একদম মানে প্রিন্টের লাস্ট মোমেন্টে আমি বুঝতে পারছিলাম, এই জন্য আমি এটাই করতে পারিনি। সো যেটা বলছি দেখেন, আহ মিমি আজ রাতে নাচতে নাচতে একটি গান গাইতে চায়, মিমি উড লাইক টু সিং আ সং ড্যান্সিং টু নাইট। মিমি একটি গান গাইতে চায়, মিমি উড লাইক টু সিং আ সং। তারা হেঁটে হেঁটে গল্প করতে চায়, দে উড লাইক টু গসিপ ওয়াকিং। মানে দেখেন, একটা কথা আপনাদের বলি, চাওয়া অর্থে অনেকগুলো ভার্বের ব্যবহার হয়। ওয়ান্ট মানে চাওয়া, হোপ মানে চাওয়া, ডিজায়ার মানে চাওয়া, উইশ মানে চাওয়া, ইভেন শুধুমাত্র যে লাইক বলি না আমরা, লাইক, LIK, পছন্দ করা, লাইকের মানেও চাওয়া হয়। জাস্ট লাইক, শুধু পছন্দ করা। আর এই উড লাইক টু এর মানেও চাওয়া, হোপ মানেও চাওয়া। ঠিক আছে, সো হিয়ার ইউ ক্যান সি they would like to gossip walking. I would like to drink a glass of water. আমি এক গ্লাস পানি পান করতে চাই। নীলা আপা জাকিরের সাথে কথা বলতে চান, নীলা আপা would like to have a talk with Mr. জাকির। আপনি কি খেতে চান? What would you like to eat? আমি রুটি খেতে চাই, I would like to eat bread। অর্থাৎ আপনারা চেষ্টা করবেন এটাকে এক্সারসাইজের ভিতর নিয়ে আসুন। আমরা চাওয়া অর্থে ওয়ান্টের ব্যবহার করি, সেটা না করে সব জায়গাতে যাতে করে উড লাইক টু ব্যবহারটা করতে পারি। ওকে, সো আপনি কি খেতে চান? হোয়াট উড ইউ লাইক টু ইট? আমি রুটি খেতে চাই, আই উড লাইক টু ইট ব্রেড। আপনি কখন রাতের খাবার খেতে চান? হোয়েন উড ইউ লাইক টু হ্যাভ ইউর ডিনার? আই উড লাইক টু হ্যাভ মাই ডিনার অ্যাট 8 PM। জাকির কোথায় পড়তে চায়? হোয়ার উড জাকির লাইক টু স্টাডি? হোয়ার উড জাকির লাইক টু স্টাডি? সুমন কেন বিদেশে যেতে চাই? হয় সুমন উড, এখানে হোয়াই উড সুমন হবে, হোয়াই উড সুমন লাইক টু গো অ্যাব্রোড? সুমন উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে চায়, সুমন উড লাইক টু গো অ্যাব্রোড ফর হায়ার স্টাডিজ। তুমি কিভাবে আমাকে সাহায্য করতে চাও? হাউ উড ইউ লাইক টু হেল্প মি? আই উড লাইক টু হেল্প ইউ বাই পেইং সাম মানি। আমি তোমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করতে চাই। হাউ উড ইউ লাইক টু হেল্প মি? আই উড লাইক টু হেল্প ইউ বাই পেইং সাম মানি। কে তোমাকে সাহায্য করতে চায়? হু উড ইউ লাইক টু হেল্প ইউ? মিস্টার করিম উড লাইক টু হেল্প মি। হুম উড ইউ লাইক টু হেল্প? কাকে আপনি সাহায্য করতে চান? হুম উড ইউ লাইক টু হেল্প? হুম উড ইউ লাইক টু হেল্প? I would like to help my sister. So in this way you have to use would like to। এগুলো খুবই সিম্পল, এই জন্য একসাথে দেখিয়ে দিচ্ছি। এরপরে আমরা নেক্সট বিষয়গুলো নিয়ে কথা বলবো। এরপর আরেকটা ভার্ব হচ্ছে হ্যাড বেটার এবং উড রেদার। এই দুটোরই একই মিনিং দেয়। তো এটা কিভাবে ব্যবহার হচ্ছে? আমরা যখন একে অন্যের সাথে কথা বলি তখন বিভিন্ন উপদেশ দিয়ে থাকি, যেমন তুমি বরং এই কাজটি করো, তুমি বরং আজ থাকো, তার বরং আজ যাওয়া ভালো, তুমি আজ নাই বা গেলে। এই কথাগুলো আমরা মূলত এই হ্যাড বেটার বা উড রাদার দিয়ে বলি। যেমন ইউ হ্যাড বেটার স্টে টুডে। সুমন, সুমনের বরং আজ লন্ডনে যাওয়া ভালো, সুমন হ্যাড বেটার গো টু লন্ডন নাও। আই মিন ইনস্টেড অফ হ্যাড বেটার ইউ ক্যান সে উড রাদার। করিমের বরং আজ কাজটি করা উচিত, করিম হ্যাড বেটার ডু দ্য ওয়ার্ক। পূর্বার বরং ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া ভালো, পূর্বা হ্যাড বেটার গেট হারসেলফ অ্যাডমিটেড ইনটু ঢাকা ইউনিভার্সিটি। ইউ হ্যাড বেটার কনসাল্ট আ ডক্টর। উই হ্যাড বেটার হায়ার আ ট্যাক্সি। ইউ হ্যাড বেটার বাই দ্য বুক অফ জাকির হুসাইন। সো ইন দিস ওয়ে ইউ ক্যান মেক সেন্টেন্সেস। আমার বরং এই কাজটি করা ভালো, আই উড রাদার ডু দিস ওয়ার্ক। তোমার বরং ভাত খাওয়াই উচিত, ইউ উড রাদার ইট রাইস। তোমার বরং, এই বরং বোঝাতে মূলত উড রাদার। তোমার বরং রুটি খাওয়াই উচিত, ইউ উড রাদার ইট ব্রেড। আমাদের বরং এ পথে না যাওয়াই ভালো, উই উড রাদার নট গো দিস ওয়ে। আমাদের বরং ওই পথে যাওয়া ভালো, উই উড রাদার গো থ্রু দ্যাট ওয়ে। আমি কি কি দেখালাম একসাথে একটু বোঝেন, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, শি ইজ টু কুক রাইস, তাকে ভাত রান্না করতে হয়। শি ওয়াজ টু কুক রাইস, তাকে ভাত রান্না করতে হয় না। শি ইজ সাপোজ টু কুক রাইস, তাকে ভাত রান্না করতে হচ্ছে। শি ওয়াজ সাপোজ টু কুক রাইস, তাকে ভাত রান্না করতে হচ্ছিল। শি ইজ গোয়িং টু কুক রাইস, সে ভাত রান্না করতে যাচ্ছে। শি হ্যাজ টু
কুক রাইস, তাকে ভাত রান্না করতে হবে, হবে। শি হ্যাড টু কুক রাইস, তাকে ভাত রান্না করতে হয়েছিল, হয়েছিল। শি উড লাইক টু কুক রাইস, সে ভাত রান্না করতে চায়, চায়। শি হ্যাড বেটার অর উড রাদার কুক রাইস, তার বরং ভাত রান্না করা ভালো, তার বরং ভাত রান্না করা ভালো। কয়টা বাক্য হলো? 9টা। এই 9টা সেন্স আমি মূলত আপনাদেরকে বুঝিয়েছি। যদি আপনি এটা বুঝতে পারেন, মনে রাখেন, বিশ্বাস করেন, এই ল্যাঙ্গুয়েজে অনেক বড় একটা জায়গা আপনি পার করে ফেলবেন, অনেক বড় একটা ধাপ আপনি অতিক্রম করে ফেলবেন, অনেক বড় একটা স্টেপ আপনি যখন অতিক্রম করবেন, তখন আপনার কাছে ল্যাঙ্গুয়েজটা অনেক সহজ মনে হবে। কেন এটা বলছি? এগুলো খুবই সহজ। দিজ আর ভেরি ইজিয়েস্ট রুলস এন্ড স্ট্রাকচার, জাস্ট ইউ হ্যাভ টু বি কেয়ারফুল ইউজিং ডিফারেন্ট কাইন্ডস অফ টাইম। আমরা মূলত একটা সেন্টেন্সের সঙ্গে আরেকটা সেন্টেন্সকে কম্পেয়ার করতে পারি না, টাইমটাকে বুঝি না। যেমন শি ওয়াজ টু কুক রাইস, বোঝেন, আর শি হ্যাড টু কুক রাইস। এখন আমি যদি আপনাদের দুইজন, আপনাদের কাউকে বলি যে এই দুইটার অর্থ কি বলেন তো, এইটাই আপনারা এখানে অর্ধেক যারা আছেন তারা পারবেন না। আমি কিন্তু অনেকবার বলে দিচ্ছি জিনিসটা অলরেডি। বলতে পারেন কেউ শি ওয়াজ টু কুক রাইস মানে কি? ভাত রান্না করতে তাকে ভাত রান্না করতে হতো। আর শি হ্যাড টু কুক রাইস, তাকে ভাত রান্না করতে হয়েছিল। পার্থক্য কি হতো আর হয়েছিলোর ভিতরে? পার্থক্য কি? হয়েছিল মানে একবার করছে, আর করতো মানে নিয়মিত করতে হতো। রাইট, থ্যাংক ইউ, এক্সেলেন্ট। সো এই যে সেন্সটা আপনি বুঝলেন, এইটুকু সেন্স যদি কেউ জাস্ট বুঝতে পারে, তাহলে তার এই জায়গাটা নিয়ে, কোন জায়গাটার কথা বলছি, এই সেমি মরাল ভার্ব গুলো নিয়ে সমস্যা থাকবে না। আমরা সহজ জায়গা থেকে শুরু করলে নিতে সহজ হয়। হ্যাঁ, আমি আপনাদের টেন্সের যে ফাংশন বা আদার্স যে ফাংশন, যেখানে যা ঝামেলা আছে, সমস্যা আছে, সব কভার করব, ক্লিয়ার করব। বাট এইগুলো আগে করে যাব, কারণ আমরা ওই সব টেন্স শিখতে শিখতে, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, এরকম হয় এরকম হয়, ওই শিখতে শিখতে এইসব জায়গায় আমরা দেখিও না, আসিও না। বাট বাংলায় বিভিন্ন কনভারসেশনে প্রচুর এই ধরনের সেন্স বা টাইম আমরা ব্যবহার করে থাকি। ইংলিশে কথা বলতে গেলে এগুলোর অনেক বেশি ব্যবহার হয়, অনেক জায়গায় এটা থাকে, প্রয়োজন হয়। বাট আমরা মুখ দিয়ে কথা বের করতে পারি না, স্পিকিং করতে পারি না, ফ্লুয়েন্সি নিয়ে আসতে পারি না, শুধুমাত্র এগুলো সম্পর্কে প্র্যাকটিক্যাল প্র্যাকটিস না করার কারণে, এগুলো সম্পর্কে প্র্যাকটিক্যাল প্র্যাকটিস না থাকার কারণে। এই জন্য আগে এগুলোই ক্লিয়ার করে যেতে হবে, যেহেতু বিষয়গুলো খুব সহজ। তাহলে আপনি কেন পারবেন না? তাহলে এইবার আপনারা রেইজ হ্যান্ড প্রেস করেন, কে পারবেন সবগুলো সেন্টেন্স একবারে পড়ে তার বাংলা অর্থটা বলতে। বাংলা বলবেন, রেইজ হ্যান্ড, প্লিজ প্রেস দ্য রেইজ হ্যান্ড অপশন। ইউ হ্যাভ টু রিড অল দিস সেন্টেন্সেস অ্যান্ড ট্রান্সলেট ইট ইন বাংলা। আমি তো বলে দিয়েছি অলরেডি একবার, এইটাই বলবেন আর কিছু না। হ্যাঁ, ফারজানা মিমি, আনমিউট ইউর মাইক্রোফোন অ্যান্ড প্লিজ রিড আউট। She is to cook rice, তাকে ভাত রান্না করতে হয়। She was to cook rice, তাকে ভাত রান্না করতে হতো। Is supposed to cook rice, তাকে তার ভাত রান্না করার কথা। She was supposed to cook rice, তার ভাত রান্না করার কথা ছিল। Is going to cook rice, সে ভাত রান্না করতে যাচ্ছে। Has to cook rice, তাকে ভাত রান্না করতে হয়েছে। না, Has to cook rice, তাকে ভাত রান্না করতে হয়েছিল। হি He হ্যাজ would টু like মানে to কি? cook rice. হবে হবে এটা, রান্না করতে হবে। এটা হয়েছে না, এটা তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স না, এটা হবে, হবে। হ্যাঁ, হ্যাভ টু হ্যাজ টু এর মানে হবে। তারপর He had to cook rice, তাকে ভাত রান্না করতে হয়েছিল। Would like to cook rice, তার ভাত রান্না করা ভালো। সে ভাত রান্না করতে চায়। তাই হি আর উড she লাইক had টু মানে কি? better or চায়, চাওয়া অর্থ। ঠিক আছে, চাওয়া অর্থ প্রকাশ করে। had better or would rather cook rice, তার বরং ভাত রান্না করা ভালো। স্যার এখানে উচিত আর ভালো দুইটা কি স্যার ভিন্ন ভিন্ন অর্থ নাকি স্যার?
না, একই অর্থ, যে কোনো সেন্সে আপনি বলতে পারেন বা ব্যবহার করতে পারেন। তার বরং এটা করা উচিত বা তার বরং এটা করা উচিত। তাহলে স্যার আমার পোস্ট, আচ্ছা ঠিক আছে স্যার, বুঝতে পারছি, আমি নিজে নিজে অ্যান্সার পেয়েছি। আর আরেকটা, আচ্ছা আমার বইটাতে আরেকটা ভার্ব দেওয়া আছে এরকম, উইল হ্যাভ টু। বইটাতে আছে মনে হয় উইল হ্যাভ টু। এই উইল হ্যাভ টুটা কিভাবে হয় আমি একটু বলি। হ্যাভ টু মানে কাউকে কোনো কাজ করতে হবে, অ্যান্ড হ্যাভ টু ইন্ডিকেটস দ্য কারেন্ট অর জেনারেল অব্লিগেশন। মানে একদম এখন আমার রান্না করতে হবে, আই হ্যাভ টু কুক। আর উইল হ্যাভ টু মানে ফিউচারে কোনো কাজ করতে হবে বা কাজ করা দরকার। ইভেন উইল হ্যাভ টুর ব্যবহারটা এমন কোনো জায়গায় হয় যেখানে একটা কাজ করতে হবে, তার একটা টাইম লাইন থাকে, তার একটা ডেট দেওয়া থাকে। যেমন আহ তাকে আগামী জুন মাসের 10 তারিখ বিয়ে করতে হবে, এই যে একটা টাইমের মেনশন করলাম। এখানে হ্যাভ টু না বলে আমাকে বলতে হবে হি উইল হ্যাভ টু গেট ম্যারি উইদিন 10 জুন। এমনি সচরাচর হলে হ্যাভ টু। হ্যাঁ, আর যদি ফিউচার প্রবাবিলিটি বোঝায় যে করতে হবে ফিউচারে কোনো কাজ বা অনেকদিন পরে একটা টাইমের মেনশন করা থাকে, তখন আর কি উইল হ্যাভ টু হয়, এছাড়া কিছু না। এখন আমি যদি আপনাকে ট্রান্সফর্ম করতে বলি, অর্থাৎ আমি যদি একটা বাংলা বলি এবং ইনস্ট্যান্টলি ট্রান্সফর্ম করতে বলি, যেমন যদি স্যার মে হ্যাভ, ক্যান হ্যাভ এগুলো ব্যবহার করি, সেটা আলাদা পারপাস, সেটার আবার আলাদা ব্যবহার আছে, সেটা আমি বলছিলাম। বাট এটা তো সে না, আপনার প্রত্যেকটা ভার্বেরই তো ডিফারেন্ট মিনিং, প্রত্যেকটা ফর্মের ডিফারেন্ট মিনিং, ঠিক আছে? এটার সাথে মে হ্যাভ ক্যান হ্যাভ তো কোনোভাবে মিলবে না। মিলবে, হ্যাভ টু মানে করতে হবে। এটা যেমন আই মে হ্যাভ আ কার, এর মানে কি আমার একটা গাড়ি থাকতে পারে, সম্ভাবনা অর্থে পারা বোঝায়। এবং মে হ্যাভ এরপরে এ কার কেন বলছি, ওই হ্যাভ এর মানে অধিকারে থাকা, মালিকানায় থাকা বোঝায়। তো এর মধ্যে তো আর মে হ্যাভ ঢোকালে হবে না, বুঝতে পারছেন? সবগুলো ভার্ব সবগুলো ফর্মের আলাদা মিনিং থাকে। আচ্ছা, এখন দেখি উম্মে হাবিবা, আপনি বলেন তো, আমি যদি এটাকে ট্রান্সফর্ম করতে বলি আপনাকে, যে তাকে তাকে রান্না করতে হয়, শি ইজ টু কুক রাইস, তাই না? এখন আমি যদি বলি তাকে কেন রান্না করতে হয়, ইংলিশ কি হবে? তাকে কেন রান্না করতে হয়? Why হুম। why do we cook? Why do we why is he cook to rice? Why ইয়েস, is he cook to rice? ওয়াই ইজ শি টু কুক রাইস। তাকে কখন রান্না করতে হয়, কি হবে? Why is আচ্ছা, এই দেখেন তার ভাত রান্না করার কথা। এখন আমি যদি বলি তোমার কি আজ ভাত রান্না করার কথা, ইংলিশ কি হবে বলতে পারেন? তোমার কি আজ ভাত রান্না করার কথা? are you supposed to cook rice? তাহলে দেখেন, দেখছেন, একটু চেঞ্জ করে দিলে, একটু পরিবর্তন করে দিলে আমরা ঘাবড়ে যাই, আমরা পারি না। কারণ আমি এগুলো পড়ায় চলে গেলাম, গেলে তো শেষ। কিন্তু প্র্যাকটিক্যালি ভাবতে হবে এটা। আমি যে করাবো এরকম না, মানে আপনি যখন নিজে এগুলো দিয়ে প্র্যাকটিস করবেন, আপনি নিজে আরো 5টা করে সেন্টেন্স তৈরি করেন না প্রত্যেকটা স্ট্রাকচারে। যেমন আমি কি বলছি, যে তোমার কি আজ ভাত রান্না করার কথা, এটা হচ্ছে এরকম হবে যে আর ইউ আর ইউ সাপোজ টু কুক রাইস টুডে, আর ইউ সাপোজ টু কুক রাইস টুডে। আমি কিন্তু অনেক ধীরে সুস্থে অনেক সময় নিয়ে আমি এই প্রত্যেকটা মডেল বা সেমি মডেল ভার্ব আপনাদেরকে দেখালাম। তো নিজেরা একটু প্র্যাকটিস করবেন, আমি ক্লাস রেকর্ড পিডিএফ ফাইল দিলে জাস্ট এই 9টা সেন্স, কয়টা, এই 9টা সেন্স যদি আপনারা ক্লিয়ার করতে পারেন, তাহলে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। এবং এটা যে কতটা দরকার, কতটা গুরুত্বপূর্ণ আপনি নিজেও বুঝবেন না। ইভেন স্টিল নাও ইউ ক্যান নট ইমাজিন দ্যাট, আপনি এখনো ইমাজিন করতে পারছেন না যে এর গুরুত্ব কতটা। কারণ এগুলো জানি না বলেই আমরা ওই প্র্যাকটিক্যালি স্পিকিং করতে পারি না। আর এগুলো যে প্র্যাকটিক্যাল স্পিকিং এ লাগে সেটাই আমরা জানি না। এই হচ্ছে আমাদের মেইন প্রবলেম, যে কোন জিনিসটা পড়তে হবে, কোন জিনিসটা প্রয়োজন, কথা বলতে গেলে কোন ধরনের এক্সপ্রেশন, কোন ধরনের টাইম আমাকে প্রোভাইড করতে হয়। তো তার ভিতরে এগুলো আসে। তো এদের প্র্যাকটিক্যাল প্র্যাকটিসটা আপনারা করে ফেলবেন। বুঝতে পারছেন আমার কথা? ক্লিয়ার? আমি পাঠিয়ে দিলে সবকিছুই পাঠিয়ে দিব, পিডিএফ ফাইল, রেকর্ড